আচ্ছা ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করছি। সো আচ্ছা, ক্লাস শুরুর আগে আমরা ওভারঅল একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেমন আমাদের যেমন এখন অনলাইন ক্লাস হচ্ছে, হ্যাঁ, তো তোমাদের জন্য তো অনলাইন ক্লাসটা তোমাদের জন্য যেমন নতুন, সো আমাদের জন্য অনলাইন ক্লাসের এই এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ নতুন। ঠিক আছে। তারপরেও আমার কাছে মনে হয় যে অনেকের অনেক রকমের সমস্যা তো আছেই, অনেক ধরনের কিছু কিছু সমস্যা যেটা আমরা যখন ক্লাসরুমে যে যখন পড়ালেখাটা করতাম, স্বাভাবিকভাবে আমরা অনেক কিছু আরো বেনিফিটেড হতাম, যেটা আমরা এই মুহূর্তে অনেক কিছু হয়তো বা করতে পারছি না। তারপরেও আমার কাছে মনে হয় যে অনলাইন ক্লাসেরও বেশ কিছু সুবিধা আছে, প্লাস পয়েন্টও আছে, সবকিছুরই সুবিধা অসুবিধা আছে, ঠিক এটারও কিছু সুবিধাও আমার কাছে মনে হয় আছে, তাই না? যেমন এই মুহূর্তে আহ আম, সুমন হোসেন বোধহয় গ্রামের বাড়ি থেকে ক্লাস করছো, তাই না? না সুমন, না ম্যাম, ঢাকায় কোথায় আছো? থেকে ম্যাম। ঢাকা ঢাকায় থেকে আছি। ক্লাস, ঢাকাতে আছো। আচ্ছা সুমন, বলো তো, এই যে তুমি তো বোধহয় আজকেই প্রথম করছো অনলাইন ক্লাস, না? জি ম্যাম। আচ্ছা, তাহলে নাইমুর তুমি বলো, তুমি তো বেশ কিছু ক্লাস করেছো, তোমার কাছে আহ, এই যে অনলাইন ক্লাসের সুবিধা কি মনে হচ্ছে? কোনো পজিটিভ কি ব্যাপার আছে অনলাইন ক্লাসে, যেটা তোমার কাছে মনে হয় যে এটা একটা পজিটিভ ব্যাপার? কি কি মনে হচ্ছে তোমার? ম্যাম, অনলাইন ক্লাসে হয়তো যে আহ, যাওয়া আসা লাগে না, মানে সহজে ঘরে বসে করা যাইতেছে সহজে ঘরে এটা। বসে করতে পারছো। আর আর কি সুবিধা আছে? তারপর তারপর ম্যাডাম, যে বই খাতাগুলো হাতে নাগালে আছে, যেমন কোনো কিছু মনে করো রেখে আসলাম ঘরে, তখন আমার কলম নাই বা ইয়ে নাই, যদি অনলাইন ক্লাসে পড়াশোনা করি তাহলে যে সহজে পাই যেতে, ঘরে তো সবই আছে। হুম। অনেক প্লাস পয়েন্ট এছাড়া আছে। আমার কাছে মনে হয় যে অনেক কিছু আমরা নতুন ভাবে শিখতে পারছি, যেমন এই যে কম্পিউটারে বা মোবাইলে এই যে টেকনোলজিটার ইউজ করা, তাই না? হ্যাঁ, এই যে জুমে, তুমি নিশ্চয়ই 1 বছর আগেও ভাবো নাই যে তুমি জুমে ক্লাস করবে এভাবে করে, তাই না? সো আমরা অনেকেই তো এই বিষয়গুলো এত ধারণা ছিল না, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমরা কিন্তু এই বিষয়গুলো, এই যে টেকনোলজি সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে, আমাদের একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, এটাও একটা ডিফারেন্ট ব্যাপার, তাই না? এটা, এই এক্সপেরিয়েন্স টুকু কিন্তু আমাদের পরবর্তী সময়ে এটাও কাজে লাগবে। বই খাতার পড়ালেখাটা যেমন কাজে লাগছে, এই এক্সপেরিয়েন্সটাও কিন্তু একটা উম, কাজে লাগার মতন এক্সপেরিয়েন্স, তাই না? আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই আমাদের এই এক্সপেরিয়েন্সটাও কাজে লাগবে। এছাড়া আর কি সুবিধা মনে হচ্ছে বলো তো? মাহবুব আলম বলো। মাহবুব, শুনতে পাচ্ছো? মাহবুব কি শুনতে পাচ্ছো? আচ্ছা, সিয়াম জয়েন করেছো, সিয়াম শুনতে পাচ্ছো কথা? সিয়াম, হ্যালো। আচ্ছা, আরাফাত হোসেন কথা শুনতে পাচ্ছো? হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা কথা বলছিলাম যে অনলাইনের কিছু সুবিধা অসুবিধা নিয়ে, না? অনলাইনে অনেক রকমের কিছু অসুবিধা আছে, যেমন আমাদের অনেক সময় ওয়াইফাই কানেকশন ঠিক থাকছে না। এই প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো আছে, কিন্তু আমি মনে করি যে তারপরেও অনলাইন ক্লাসের বেশ কিছু বেনিফিট আছে। যেমন এটা ঠিক ঘরে বসে করতে পারছো, তারপরে হচ্ছে তুমি টেকনোলজির ব্যবহার সম্পর্কে তোমার একটা খুব ভালো ধারণা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে একটা জিনিস, এই যে আমরা যখন পাওয়ার পয়েন্টে এই যে প্রেজেন্ট করছি, আমার কাছে এটাও একটা নতুন এক্সপেরিয়েন্স, তাই না? যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললে, আমি কম্পিউটারে কিছু পারতাম না, অল্প অল্প করে শিখছি, একটু একটু টাইপ করছি ক্লাসগুলো এভাবে করে। তো এই এক্সপিরিয়েন্সটা আমি এনজয় করছি, ঠিক আছে? এবং সবচেয়ে আরেকটা সুবিধা বলো নাই, যেটা হচ্ছে যেমন ক্লাসগুলো যখন রেকর্ডেড থাকছে, আমরা যদি সেটা আপলোড করছি, তখন কিন্তু তুমি চাইলেই পরবর্তীতে, দেখা গেল 1 মাস পরে চাইলেও এই ক্লাসটা তুমি আবার রিপিট করতে পারলা, যে আমি এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা আমি দেখলাম। এটা কিন্তু অনেক বড় সুবিধা, যেটা মানে, বা তুমি আজকে কলেজে যাও নাই, তুমি সবকিছুই মিস করেছো, বাট এখন কিন্তু এটা। সো আমি মনে করি যে অনেক অসুবিধার পাশাপাশি অনেকগুলো সুবিধা অনলাইন ক্লাসে আছে। তো আমরা চেষ্টা করব এই অনলাইন ক্লাসের এই সুবিধাগুলোকে কাজে লাগানোর, ঠিক আছে? পড়ালেখাটা যাতে থেমে না যায় তোমাদের। তোমাদের বারে বারে আমরা বলছি যে ইন্টারমিডিয়েটের সময়টা খুবই অল্প সময়, ঠিক আছে? এবং তোমাদের সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা টাইমলি হবে, তো এই টাইমটা তোমাদের কাজে লাগাতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি।
আমরা আমাদের পড়ায় যাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তো আমরা একটা নতুন একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 2017 সালে এসেছিল। অন্যান্য অনেক বোর্ডের প্রশ্নই আছে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন মানেগুলো আমরা প্রায় আলোচনা করে ফেলেছি, এই জন্য আমরা রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা একটু আলোচনা করেছি। এখানে একটু চেঞ্জ আছে, তারপর প্রশ্নটা দেখি। আচ্ছা, জনাব আলী, ওকে, জনাব আলী তার সঞ্চিত 10 লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকি মুক্ত কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান। নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। আচ্ছা, জনাব আলীর কথা বলেছে এখানে। কি করেছে, তার কাছে 10 লক্ষ টাকা জমা আছে, সঞ্চিত টাকা আছে 10 লক্ষ, সেটা সে ব্যাংকে রাখতে চায় না। তিনি ব্যাংকে না রেখে কি করতে চায়, কোথাও বিনিয়োগ করতে চায়। কোথায় বিনিয়োগ করতে চায়? যেখানে কোনো ঝুঁকি নাই, এমন কোথাও বিনিয়োগ করতে চায় যেখানে কোনো ঝুঁকি নাই, ঠিক আছে, এবং নির্দিষ্ট হারে মুনাফা আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তুমি যখন কোথাও বিনিয়োগ করবে তোমার কিন্তু সেখানে লস হওয়ার একটা ঝুঁকি থাকতে পারে। তুমি কত তোমার আয় হবে সেটা তুমি নাও জানতে পারো। কিন্তু জনাব আলী এমন একটা জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে কোনো ঝুঁকিও থাকবে না, এবং সে নির্দিষ্ট হারে মুনাফা পাবে। সে জানবে যে আমি বছর শেষে, মাস শেষে এত করে মুনাফা পাবো। ওকে, কিন্তু জনাব হক, আচ্ছা, সুমন হোসেন, আচ্ছা, যাদের যাদের মাইক্রোফোনটা সবাই একটু মিউট করে রাখো, সাউন্ড যাতে না আসে। আমি যখন কথা জিজ্ঞেস করব তখন আনমিউট করবে। জনাব হক অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতেও প্রস্তুত। দুইজন মানুষের কথা বলা হয়েছে, দুইজনই কিন্তু বিনিয়োগকারী, যারা তাদের অর্থ বিনিয়োগ করে। সুমন হোসেন, তোমার ফোনটা, তোমার মাইক্রোফোনটা মিউট করো। ওকে, ঠিক আছে। দুইজন মানুষের কথা বলা হয়েছে, একজন হচ্ছে জনাব আলী, একজন জনাব হক। জনাব আলী কি করতে চায়, বিনিয়োগ করতে চায় এমন জায়গায় যেখানে কোনো ঝুঁকি থাকবে না এবং নিশ্চিত মুনাফা থাকবে। আর জনাব হক কি করতে চায়, অধিক মুনাফা চায় এবং সেটার জন্য সে অধিক ঝুঁকি নিতে চায়, ঠিক আছে। একজন ঝুঁকি নিতে চায় না, আর একজন হচ্ছে জনাব হক হচ্ছে বেশি ঝুঁকি নিতে চায়। কেন? কারণ তার ধারণা বেশি ঝুঁকি নিলে আমার মুনাফাও বেশি হবে। ওকে, সো এখানে আমরা 4টা প্রশ্ন দেখছি, সৃজনশীল প্রশ্ন। আমরা এর আগে কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। আমরা জানি যে প্রথম প্রশ্নটা আমাদের ক, এটা কি জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক। আমরা জানি যে আমাদের ক আর খ এই প্রশ্ন দুইটা উত্তর দেওয়ার জন্য আমাদের এই সৃজনশীল যে এই প্রশ্নটা, এটার কোনো হেল্প প্রয়োজন নাই, এটা দেখার প্রয়োজন নাই। আমরা এটা না দেখেই আমাদের এই ক আর খ এই দুইটা অ্যান্সার করে দিতে পারবো। কোনো ক্ষেত্রে যদি তোমাদের এমন হয় যে তোমাদের হাতে সময় নাই, তাহলে তোমরা ক খ অ্যান্সার করে দিলা, তোমার এটা পড়ারই প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ ক আর খ কখনোই তোমার এই সৃজনশীল এই প্রশ্ন থেকে সাধারণত আমরা জানি এটা থাকবে না। এটা তোমার ওই চ্যাপ্টারের কোন একটা কনসেপ্ট যেটা তুমি হয়তোবা বই থেকে মুখস্থ করেছো, সেই কনসেপ্টের আলোকেই তুমি অ্যান্সার করবে। সো তুমি এটা না পড়েও তুমি চাইলে ক এবং খ এই দুইটার অ্যান্সার করে দিতে পারো। তোমার এই সৃজনশীল প্রশ্নটা কাজে লাগবে শুধু গ আর ঘ এর ক্ষেত্রে। আমরা যখন গ আর ঘ অ্যান্সার করব, সেই দুইটা এটার উপর বেস করে করব। কিন্তু ক আর খ আমরা জানি যে আমাদের নিজের ধারণা থেকে, আমরা বই থেকে যতটুকু পড়েছি সেখান থেকে করব। সো তারল্য কি, এটা কিন্তু আমরা শুরু থেকে অনেকবার বলেছি, তারল্য কি। ওকে, সো তারল্য কি, একজন আমাকে অ্যান্সার করবে। কে করবে বলো তো? একজন অ্যান্সার করবে। আরাফাত হোসেন, শুনতে পাচ্ছো? আরাফাত হোসেন, হ্যালো। সিয়াম, একজন অ্যান্সার করো। হ্যালো, মিস, হ্যাঁ হ্যালো। কে? হ্যাঁ, আর হ্যাঁ, আরাফাত হোসেন, তুমি আমাকে বলো তো তারল্য কি? যে সম্পদ সহজে তারল্য, যে সম্পদ সহজে অর্থে রূপান্তর করা যায় তাই তারল্য মিস। ভেরি গুড, খুব ভালো, খুবই ভালো, সুন্দর হয়েছে।
যে সম্পদ খুব সহজে নগদে রূপান্তর করা যায়। খুবই সুন্দর হয়েছে, এতটুকু বললে তুমি 1 মার্কস পেয়ে গেছো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এইটুকু কথা যদি তুমি লিখো তুমি 1 মার্কস পেয়ে যাবে। ওকে, যে সম্পদ কি খুব সহজে এবং কোনো ইয়ে ছাড়া, লোকসান ছাড়া, যে খুব বেশি কোনো লোকসান হবে না, কোনো লোকসান ছাড়া তুমি যখন খুব দ্রুত নগদে রূপান্তর করা যায় তাকে আমরা তারল্য বলি, সেই ক্ষমতাটাকে আমরা তারল্য বলি। আরাফাত তোমার রোল হচ্ছে 6061, না? আচ্ছা, নাকি মোহাম্মদ হাসান 6061? জি ম্যাম, জি ম্যাম। মোহাম্মদ হাসান হচ্ছে 6061। আরাফাত তোমার রোল কত? 6007। 6007, ঠিক আছে, এবার তুমি মিউট করে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা দেখি যে এটার অ্যান্সারটা কি দিয়েছি আমরা। যে কোনো দ্রব্য বা সম্পদ ন্যায্য মূল্যে বিক্রি করে দ্রুত নগদ অর্থে রূপান্তর করাকে তারল্য বলে। আমরা অনেক সময় খাতায় পাই তারল্য মানে হচ্ছে যেমন তরল সম্পদ, পানির মতন লিকুইড যেগুলো, সেগুলো আসলে কিন্তু ব্যাপারটা সেটা না। আমাদের ফিন্যান্সের ভাষায় তারল্য বা লিকুইডিটি মানে কি, যে সম্পদটা তুমি খুব দ্রুত নগদে রূপান্তর করতে পারো এবং তোমার খুব একটা লস হবে না। যেমন তোমার একটা জমি আছে, এই জমিটা তুমি কিন্তু চাইলেই খুব দ্রুত নগদে রূপান্তর করা যায় না। জমিটা কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করব, আমাদের ক্লায়েন্ট খুঁজে পেতে, এবং তুমি যদি খুব দ্রুত করো তাহলে তোমার অনেক সময় হবে কি লসে বিক্রি করতে হবে। তার মানে হচ্ছে তুমি দ্রুত বিক্রি করবে, পাশাপাশি তোমার হচ্ছে কোনো রকমের লস হবে না। এই ধরনের সম্পদকে আমরা বলি তরল সম্পদ বা তারল্য। ঠিক আছে, কথা বুঝতে পেরেছি? ওকে, তো তারল্য সংকটে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়? তারল্য সংকটে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়? আচ্ছা, তারল্য সংকট মানে কি বলো তো? তোমরা সবাই একটু মিউট করে রাখো, কারো কাছ থেকে সাউন্ড যাতে না আসে। তারল্য সংকট মানে কি? তোমার হাতে ক্যাশ না থাকা মানে হচ্ছে তারল্য সংকট। যেমন তুমি একটা ব্যবসা, তোমরা সবাই একটু মিউট করে রাখো প্লিজ। যেমন তুমি একটা ব্যবসা পরিচালনা করছো, তুমি সব টাকাই যদি ইনভেস্ট করে দাও, তোমার হাতে কোনো ক্যাশ নেই, হঠাৎ একটা প্রয়োজনে তুমি তোমার নগদ অর্থের প্রয়োজন, কিন্তু তোমার হাতে যদি তখন নগদ অর্থটা না থাকে, ঠিক আছে, তখন আমরা সেটাকে তারল্য সংকট বলি। যেমন প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন সেটাকে আমরা তারল্য বলি, আর যদি সেই অর্থটা না থাকে আমাদের, তাহলে আমরা তাকে তারল্য সংকট বলি। ঠিক আছে, তো তারল্য সংকট এখানে আমরা কি লিখেছি? পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হয়। তারল্যের অভাবে কি হয়? অসচ্ছলতা জনিত ঝুঁকি। তুমি ফাইন্যান্সিয়ালি ইনসলভেন্ট হয়ে যাচ্ছ, তোমার আর্থিক সচ্ছলতা নাই, অসচ্ছলতা জনিত ঝুঁকি সৃষ্টি হয়। একটি প্রতিষ্ঠানের চলতি খরচ, আচ্ছা, একটা প্রতিষ্ঠানের চলতি খরচ যেমন কর্মচারীদের বেতন বা ব্যাংক ঋণের সুদ মেটানোর জন্য কি মেটানোর ব্যর্থতাই হচ্ছে অসচ্ছলতা ঝুঁকি। ওকে, তো আমাকে একজন বলো, মাহবুব আলম বলো। মাহবুব, মাহবুব কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম, বলেন। হ্যাঁ, মাহবুব তুমি আমাকে বলো যে এখানে যতটুকু কথা আছে এতটুকু কথা কি ক্লিয়ার কিনা, যে হাতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ তারল্য না থাকলে চলতি খরচ মেটানো যায় না, তাই পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাব তারল্য সংকটের কারণে অসচ্ছলতা জনিত ঝুঁকি সৃষ্টি হয়। এই কথার জি মধ্যে ম্যাম। কোনো বুঝতে সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, তার মানে আমাদের প্রতিষ্ঠানে যে নগদ অর্থটা আমরা রাখি সেই অর্থটা দিয়ে কি করি আমরা? সেই অর্থটা দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানের চলতি খরচ মিটাই। চলতি খরচ মানে জি কি? ম্যাম। চলতি খরচ মানে হচ্ছে কর্মচারীদের বেতন দেই, আমি বেতন। আমি হয়তো কারো কাছ থেকে ঋণ নিয়েছিলাম, সেই ঋণের সুদ দেই, অথবা আমার প্রতিষ্ঠানের কারেন্ট বিল, পানির বিল দেই, মজুরি দেই, কারখানা ভাড়া দেই, এইগুলো হচ্ছে চলতি খরচ। এই খরচটা মেটানোর জন্য আমার হাতে টাকা থাকতে হবে। টাকা না থাকা, প্রয়োজনীয় টাকাটা না থাকা মানেই হচ্ছে আমার তারল্য সংকট আছে, আর তারল্য সংকট আছে মানেই হচ্ছে আমি অসচ্ছলতা জনিত ঝুঁকি সৃষ্টি হয়েছে। কথাটা ঠিক আছে? ওকে, ঠিক জি আছে। ম্যাম। আচ্ছা, ঠিক আছে মাহবুব আলম তুমি থাকো, আমি আরেকটু তোমাকে জিজ্ঞেস করি, দাঁড়াও।
আচ্ছা, এখন গ নাম্বার প্রশ্নে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নটার অ্যান্সার করার জন্য আমাদের কিসের হেল্প নিতে হবে? আমাদের সৃজনশীল প্রশ্নের হেল্প নিতে হবে। এই দুইটা জি প্রশ্ন ম্যাম। আমরা আমাদের ধারণা থেকে অ্যান্সার করেছি, আমাদের এই সৃজনশীল প্রশ্নের প্রয়োজন হয়নি। আর গ নাম্বারের জন্য আমার এখন এখানে যেতে হবে। জনাব আলী যদি আর্থিক বাজারে সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান, তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন তা ব্যাখ্যা করো। ওকে, জনাব আলী কি করতে চেয়েছে? আর্থিক বাজারে সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান। আচ্ছা, মাহবুব আমাকে বলো, আর্থিক বাজারে সিকিউরিটিজ মানে কি? সিকিউরিটি আর্থিক, মানে ম্যাম হ্যাঁ, ঝুঁকি মুক্ত। ঝুঁকি মুক্ত। আর্থিক বাজার মানে কি বলো তো? আর্থিক বাজার, আচ্ছা, আমরা বোধহয় 2 নাম্বার চ্যাপ্টারটা কি তোমাদের শুরু হয়েছে ক্লাস? ফিন্যান্সের আরেকটা ক্লাসে 2 হ্যাঁ নাম্বার ম্যাম। 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, সেখানে এই আর্থিক বাজার কি সেটা তোমরা পাবে। আর্থিক বাজার সিকিউরিটিজ মানে হচ্ছে, যেমন ফিন্যান্সের মধ্যে আমরা কিন্তু কিছু নতুন নতুন সম্পদ, আর্থিক সম্পদ সম্পর্কে পড়ছি, যেমন শেয়ার, বন্ড, ঋণপত্র, তাই না? পড়ছি না এগুলো? জি ম্যাম। হ্যাঁ, এই ধরনের যে সম্পদ, তোমার কাছে যখন 1 লক্ষ টাকা আছে, তুমি সেই 1 লক্ষ টাকার শেয়ার কিনলে, ঠিক আছে? এই সম্পদটা হচ্ছে আর্থিক বাজার সিকিউরিটিজ। ঠিক আছে, সিকিউরিটি মানে আমরা আমরা অনেকে বলি সিকিউরিটি মানে নিরাপত্তা, সেটা একটা টার্ম, সেটা ঠিক আছে। বাট আমরা ফিন্যান্সে যখন সিকিউরিটিজ এই শব্দটা উচ্চারণ করছি, এই সিকিউরিটিজ মানে হচ্ছে আর্থিক সম্পদ। আর্থিক সম্পদ মানে হচ্ছে শেয়ার, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার, এগুলো অনেক নামে আছে, যেগুলাতে এই যে আমরা কি করা যায়, কেনা যায়, ঠিক আছে, সেগুলাতে বিনিয়োগ করা যায়। এই ধরনের সম্পদগুলোকে আমার বলা হয় আর্থিক বাজার সিকিউরিটিজ। এগুলো যেই বাজারে ক্রয় বিক্রয় করা হয় সেই বাজারটাকে বলা হয় আর্থিক বাজার। একটু খেয়াল করে দেখো, এই জায়গার লাইনটা খেয়াল করে দেখো, দাঁড়াও, এই যে এই জায়গার লাইনটা খেয়াল করো, আর্থিক বাজার সিকিউরিটিজ। আর্থিক বাজার সিকিউরিটিজ তার মানে কোনগুলো? এই যে আর্থিক বাজার যেগুলা ক্রয় বিক্রয় হয়, কোনগুলো? শেয়ার, বন্ড, ঋণপত্র, ট্রেজারি বিল, বিভিন্ন রকমের তোমার সঞ্চয়পত্র, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আর্থিক বাজার সিকিউরিটিজ। এখন জনাব আলী কি চায়? জনাব আলী চায় এই আর্থিক বাজার সিকিউরিটিজে বিনিয়োগ করবে। তার যে কাছে যে 10 লক্ষ টাকা আছে, সে সেই 10 লক্ষ টাকা আর্থিক বাজার সিকিউরিটিতে বিনিয়োগ করবে। কিন্তু এই আর্থিক বাজার, এই আর্থিক বাজারে যেই সিকিউরিটিজ মানে শেয়ার, বন্ড, ঋণপত্র এগুলা বিক্রি হয়, সেগুলার কিন্তু ঝুঁকি আছে, ঠিক আছে, সেগুলোতে কিন্তু কি আছে? ঝুঁকি আছে। তুমি কিন্তু আজকে আজকে 100 টাকা দিয়ে একটা শেয়ার ক্রয় করেছো, কালকে কিন্তু সেই শেয়ারটার দাম যদি 90 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার 10 টাকা লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনা মানেই হচ্ছে এই যে তোমার শেয়ারের দামটা কালকে বাড়বেই, এটার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা আছে? নিশ্চয়তা না নেই। ম্যাম। তো এই যে কালকে যে তোমার, তুমি যেখানে যে সিকিউরিটি, কালকে একটা তুমি আজকে একটা বন্ড কিনলে বা শেয়ার কিনলে বা ঋণপত্র কিনলে, কালকে সেটার দাম যদি কমে যায়, আজকে তুমি কিনলে, 1 বছর পরে যদি সেটার দাম হয়ে গেল অর্ধেক, 50 টাকা, আজকে কিনেছো 100 টাকা দিয়ে, এইটাই হচ্ছে তোমার ঝুঁকি, যে তোমার যে অর্থ তুমি বিনিয়োগ করেছো তার সেই অর্থ না পেয়ে তোমার মূল্যটা আরো কমে গেলে তোমার যে লস হবে, এটাই কিন্তু হচ্ছে ঝুঁকি। তো তুমি যদি আর্থিক বাজার সিকিউরিটিজ শেয়ার কিনো, এখন জনাব আলী যদি আর্থিক বাজার সিকিউরিটিজ এর কেনে, যেমন শেয়ার যদি কিনে, ঋণপত্র যদি কিনে, কেউ কিন্তু তাকে গ্যারান্টি দিবে না যে আপনার কিন্তু কোনো লস হবে না। আপনি কিন্তু আজকে 100 টাকা দিয়ে কিনলে কালকে এটা অবশ্যই 110 টাকা হবে, এই গ্যারান্টিটা কিন্তু নাই। তার মানে এই ধরনের আর্থিক বাজার সিকিউরিটিজ এর মধ্যে কি আছে? ঝুঁকি আছে, দাম কমে যাওয়ার, লস হওয়ার ঝুঁকি আছে। কিন্তু জনাব আলী তো ঝুঁকি চায় না নিতে, চায়? এখানে কি বলেছে? না ম্যাম। ঝুঁকি মুক্ত বিনিয়োগ। সে কি চায়? ঝুঁকি মুক্ত বিনিয়োগ চায়, ঝুঁকি নিতে চায় না। এই জন্য বলেছে, তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন। আর্থিক বাজারে অনেক ধরনের সিকিউরিটিজ আছে, হ্যাঁ, তো তার মধ্যে একটা সিকিউরিটিজ আছে যেটাকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড এটা সাধারণত বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষ থেকে কি করে? ইস্যু করে।
এই বন্ড বা ঋণপত্র আমরা জানি ঋণ নেয় সরকার, কি করছে ঋণ নিচ্ছে এই বন্ডের মাধ্যমে, ঠিক আছে। এবং যখন সরকার কোনো ঋণপত্র বা কোনো আর্থিক সম্পদ ইস্যু করে, বাংলাদেশ ব্যাংক যদি ইস্যু করে, সাধারণত সেগুলোর কি হয়, তোমার লস হওয়ার বা তোমার তোমার যে রিটার্নটা না আসার কোনো ঝুঁকি থাকে না, ঠিক আছে, সম্ভাবনা থাকে না। এজন্য সরকারি যে আর্থিক সম্পদ আছে সেগুলোকে সাধারণত ঝুঁকি মুক্ত ধরা হয়। ওকে, তো এই জন্য আমরা আমাদেরকে জিজ্ঞেস করেছে জনাব আলী যদি আর্থিক বাজারে সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন। আমাদের উত্তরটা ডিরেক্ট যাবে, আমরা এখানে চিন্তা করব যে জনাব আলী ঝুঁকি নিতে চায় না এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা চায়। নির্দিষ্ট হার যেটা সে আগে জানবে যে কত হারে পাবে এবং নিশ্চিত একদম মুনাফা হবেই, মুনাফা লস হবে না। এই যে এই টার্ম, এই তিনটা টার্মের ভিত্তিতে আমরা বলবো যে জনাব আলী, খেয়াল করো, জনাব আলী আর্থিক বাজার সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান তবে তিনি ট্রেজারি বন্ড ক্রয় করবেন। ট্রেজারি বন্ড, ওকে, ট্রেজারি জি বন্ড। ম্যাম। কথা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে ট্রেজারি বন্ড হচ্ছে এমন এক ধরনের আর্থিক সিকিউরিটিজ যেটার ঝুঁকি নাই, কারণ ট্রেজারি বন্ডটা কি করে, বাংলাদেশ ব্যাংক ইস্যু করে সরকারের পক্ষে, তো এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। অথবা ট্রেজারি বিলও হতে পারে, যেটার মেয়াদ কম সেটা হচ্ছে ট্রেজারি বিল, 1 বছর মেয়াদে, সেটা হচ্ছে ট্রেজারি বিল। তো তোমরা এটা মাথায় রাখবে, ট্রেজারি বন্ডের কোনো ঝুঁকি নাই। এখন আমরা 1 মাসে কি করেছি, আমরা বারে বারে বলেছি গ নাম্বার উত্তরটা আমাদের 3টা পার্টে আসবে। প্রথম পার্টে আমি এক কথায় অ্যান্সার দিয়ে দিব, এক কথার অ্যান্সার হচ্ছে ট্রেজারি বন্ড ক্রয় করবেন। তুমি এই যে এই পার্টের অ্যান্সার করেছো, এখানে তুমি 1 মাস পাবে, ঠিক আছে, এখানে তুমি কত পাবে, 1 মাস পেয়ে গেছো। ওকে, এইটুকুতে 1 মাস জি পেয়ে গেছো। সেকেন্ড প্যারায় আমরা কি লিখবো, সেকেন্ড প্যারায় আমরা যে আমাদের অ্যান্সার করেছি ট্রেজারি বন্ড, এখন আমরা এই ট্রেজারি বন্ড সম্পর্কে লিখবো। ট্রেজারি বন্ড কি, সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। এখানে তুমি লিখে দিলে সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ড। ওকে, সরকার ইস্যু করে, এটার কেন ঝুঁকি নাই, লস হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা ইস্যু করছে কে, সরকার। ট্রেজারি বিল কিনলে কি হবে না, সরকার কখনো দেউলিয়া হয়ে যাবে না, এই জন্য সরকারের কাছ থেকে তুমি টাকা পাবে, এটা নিশ্চিত। এই জন্য এখানে কি হয় না, দেউলিয়াত্বের ঝুঁকি নাই, সরকার দেউলিয়া হয়ে যাবে না। তুমি যদি একটা কোম্পানির বন্ড কিনো, সেই কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তোমার টাকাটা তুমি ফেরত পাবে না, সো সেটা ঝুঁকি আছে। আর সরকারেরটা কিনলে সরকার দেউলিয়া হবে না, সো তোমার টাকাটা ফেরত না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জন্য এটা কি ঝুঁকি মুক্ত। ট্রেজারি বন্ড হতে নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ পাওয়া যায়। জনাব আলী নির্দিষ্ট হারে চায়, এই জন্য ট্রেজারি বন্ড কি দেয়, নির্দিষ্ট হারে সুদ দেয়, ঠিক আছে। এটি ঝুঁকি মুক্ত এবং আয়ের হার নিশ্চিত। এটার একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে 5 বছর 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। এইটুকু হচ্ছে আমার সেকেন্ড প্যারা। তুমি চাইলে এখানে দু একটা লাইন বাদ দিতে পারো। ম্যাডাম, আমি, হ্যাঁ বলো, কে কথা বলছো ম্যাডাম বলো। আরাফাত হ্যাঁ মিস, বলো, নর্মাল কোম্পানি বন্ড এবং ট্রেজারি বন্ডের মধ্যে পার্থক্যটা কি মিস? নরমালি কোম্পানি বন্ড আর ট্রেজারি বন্ডের পার্থক্য তো নাম থেকেই বোঝা যাচ্ছে, কোম্পানি বন্ড তো কোম্পানি ইস্যু করছে আর ট্রেজারি বন্ড সরকার ইস্যু করছে। তো সরকার যখন কোনো কিছু ইস্যু করবে তখন সেটা তো আমরা বলছি যে একটা কোম্পানি, এটাই তো আমি এতক্ষণ বললাম যে একটা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু সরকার দেউলিয়া হবে না, তাই না। এই জন্য নর্মাল কোম্পানির বন্ড তোমার কি হবে, তোমার ঝুঁকি থাকে যে কোম্পানির যদি লস হয় তুমি তোমার টাকা ফেরত পাবে না, কিন্তু ট্রেজারি বন্ডের সেই ঝুঁকিটা থাকে না, এটাই তো পার্থক্য, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে সেকেন্ড প্যারাটা আমি তোমাদের বলি, সেকেন্ড প্যারাটা আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে 2টা লাইন ইউজ করতে পারো, বাকি 2-1টা লাইন বাদ দিতে পারো যদি হয়। এখানে তুমি 1 মাস পেয়ে যাচ্ছ, ওকে, এখানে তুমি পেয়ে যাচ্ছ 1 মাস। ওকে, 1 মাস। থার্ড প্যারায় আমরা কি করব, থার্ড প্যারায় হচ্ছে দেখো এইটুকু জিনিস কিন্তু আমরা এই সেকেন্ড প্যারাটা কিন্তু আমাদের জ্ঞান থেকে আমরা বলেছি, অনুধাবন, মানে আমি এইটা জানি, জানি বলে বলেছি। আর এই এখন আমাদের তৃতীয় প্যারায় কি করব, আমাদের যে প্রশ্ন আছে সৃজনশীল, সেই প্রশ্নের সাথে আমি এখন আমার যে এতক্ষণ আলোচনা করলাম সেটাকে মিলাবো যে আমি কেন বললাম এই কথাটা,
ঠিক আছে, এখন আমি দেখি উদ্দীপকে দেখা যায় জনাব আলী সঞ্চিত 10 লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো, এটুকু একদম ঠিক কিসের প্রশ্নের কথা, একদম প্রশ্নের কথা এই পর্যন্ত। ঠিক আছে, সো প্রশ্নে যা লিখেছে লিখলাম। এখন আমরা কেন বললাম, আমরা বললাম যে ট্রেজারি বন্ড হতে নির্দিষ্ট হারে প্রতি বছর সুদ পাওয়া যায়, এটি ঝুঁকিমুক্ত, আয়ের হার নিশ্চিত, তাই জনাব আলী ট্রেজারি বন্ড ক্রয় করবেন। ওকে, এখন আমরা দুইটা জিনিসকে মিলায়ে বললাম যে এই জন্য কেন ক্রয় করবে ট্রেজারি বন্ড, এই জন্য ক্রয় করবে। ওকে, সো আমরা যদি এভাবে তিনটা প্যারা অ্যান্সার করি, আমার এখানে একদম ঠিক ম্যাথে তোমরা যেমন 3 মার্কস করে পাও বা 10-এ 10 পাও, হয়তো বা এখানে 10-এ 9 বা 8 পাবে, এখানে তোমার 3 মার্কস। ওকে, হয়ে গেল। সো আমরা এরপরে ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছি। ঘ নাম্বার প্রশ্নটা কি, জনাব আচ্ছা উদ্দীপকের জনাব হকের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? জনাব হকের গৃহীত সিদ্ধান্ত কি? জনাব হক কি করতে চাচ্ছে? অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতে চায়। অধিক মুনাফা অধিক ঝুঁকি। আচ্ছা, তোমাদের মধ্যে যারা আছো, তোমরা যদি কেউ বিনিয়োগ করো যে আমার কাছে 1 লাখ টাকা আছে, এখন কাউকে যদি দুইটা অপশন দেয়া যায় যে এখানে বেশি তুমি মুনাফা পাবা কিন্তু এখানে অনেক ঝুঁকি নিতে হবে, আর এই সেকেন্ড যে অপশন আছে সেখানে তোমার মুনাফা কম কিন্তু ঝুঁকি অনেক বেশি। ওকে, সো আমাদের মধ্যে যদি কোনো বিনিয়োগকারী খুব বোকা না হয়, কেউই কিন্তু যদি বেশি প্রফিটের সম্ভাবনা না থাকে কেউই বেশি রিস্ক নিতে চায় না। আমরা বিনিয়োগকারীরা সবসময় বেশি রিস্ক তখনই নেয় যখন বেশি লাভের আশা থাকে। ওকে, সো এইটা আমরা একটা নীতিতে পড়েছি, এইটা একটা নীতি। হ্যাঁ, এই নীতিটা অ্যান্সার করো। কাজী জোহায়ের, কাজী জোহায়ের, হ্যাঁ কাজী জোহায়ের, তুমি কি বলতে পারবে যে এটা কোন নীতি? এটা হ্যাঁ, এই যে জনাব হক বেশি মুনাফার জন্য বেশি ঝুঁকি নিতে চায়, এই যে এই যে অধিক ঝুঁকি, মুনাফা বেশি হলে তোমার হচ্ছে ঝুঁকিটা বেড়ে যাবে, এই যে একটা নীতি আছে ফিন্যান্সের, আমরা লাস্ট কয়েকটা ক্লাসে আলোচনা করেছি। তুমি কি বলতে পারবে যে এটা কোন কোন নীতি, অর্থায়ন ফিন্যান্সের কোন নীতি? এটা কিন্তু কথাটার মধ্যেই আছে নীতিটার নাম, তুমি হয়তো আগে পড়োনি এই জন্য বলতে পারছো না। এটা হচ্ছে ঝুঁকি মুনাফা নীতি। কয়েকটা নীতি আছে, একটা ছিল তারল্য মুনাফা নীতি, একটা ছিল অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, আর আরেকটা ছিল ঝুঁকি মুনাফা নীতি। তোমার যদি ঝুঁকি বেশি হয় তাহলে তোমার মুনাফা পাওয়ার এক্সপেকটেশন বা প্রত্যাশা বেশি হবে। ঝুঁকি আর মুনাফার সম্পর্কটা কেমন, এইটা একটা প্রশ্ন। ঝুঁকি আর মুনাফার সম্পর্ক কেমন বলো তো? ঝুঁকি আর মুনাফার সম্পর্ক হচ্ছে পজিটিভ। ওকে, কাজী জোহার, ঠিক আছে তুমি বন্ধ করে দাও, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে খুব। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা বলছি যে এই যে ঝুঁকি আর মুনাফার নীতি অন্তর্ভুক্ত, কেউ যদি বেশি ঝুঁকি নেয় তাহলে সে বেশি মুনাফা প্রত্যাশা করে, এটাই হচ্ছে আমাদের এখানকার মেইন কনসেপ্ট। তাহলে কোন নীতি, এক কথায় বলে দিব কোন নীতি? অর্থায়নের ঝুঁকি মুনাফা নীতি, এটা আমাদের এক কথার উত্তর। এখানে আমরা এই উত্তরের মাধ্যমে 1 মার্কস পাবো, এখানে আমরা 1 মার্কস পাবো। এইটুকু লিখেছো আর কিছু লিখো নাই, তুমি এখানে 1 মার্কস পাবে। কোন নীতির অন্তর্ভুক্ত? ঝুঁকি মুনাফা নীতির অন্তর্ভুক্ত। সেকেন্ড প্যারায় যে তুমি তোমার এই ঝুঁকি মুনাফা নীতিটা ব্যাখ্যা করবে, ঝুঁকি আর মুনাফা নীতিটা কি। ঝুঁকি মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে, তুমি কোথাও বিনিয়োগ করেছো সেখানে যত বেশি ঝুঁকি থাকবে বা রিস্ক থাকবে। ঝুঁকি মানে কি? ঝুঁকি মানে কি তুমি মরে যেতে পারো, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, সেরকম ঝুঁকি সেটা না। ঝুঁকি মানে হচ্ছে তুমি এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছো, তোমার লস হতে পারে, তোমার এই 1 লক্ষ টাকা কালকে তুমি নাও ফেরত পেতে পারো। এই এই এখানে যে একটা আনসার্টেনটি, যে 1 লাখ টাকা পেয়েছো, তুমি কালকে 90,000 টাকা তোমার হয়ে যেতে পারে। তুমি আজকে 1 লাখ টাকা শেয়ার কিনেছো, কালকে শেয়ারের দামটা ফল করতে পারে, সেই 1 লাখ টাকা শেয়ার 90,000 টাকার হয়ে যেতে পারে, 10,000 টাকা লস হয়ে যেতে পারে। তো এই যে লস হয়ে যাওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে ঝুঁকি। এখানে কিন্তু তোমার এমন না যে তোমার লাইফের ঝুঁকি আছে, ঠিক আছে। বিনিয়োগের ঝুঁকি মানে হচ্ছে যে তোমার ক্ষতি, লস হয়ে যাওয়ার ঝুঁকি, অর্থের ঝুঁকি। ঠিক আছে। তো যেটাতে তোমার ঝুঁকি বেশি, যেটাতে বেশি ঝুঁকি সেখানে মুনাফার
প্রত্যাশা অনেক বেশি থাকবে। এটাই হচ্ছে তোমার মেইন কথা, এটাই তুমি ব্যাখ্যা করবে সেকেন্ড প্যারায়। একজন বিনিয়োগকারী যখন অধিক ঝুঁকি গ্রহণ করে তখন সে অধিক মুনাফা প্রত্যাশা করে। এইটুকু তুমি যদি এখানে এতটুকু ব্যাখ্যা করো তাহলে তুমি এখানে 1 মার্কস পাবে। আচ্ছা, থার্ড প্যারায় যে আমরা কি করব বলেছি আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সাথে আমরা এখন এখানে মিলাবো। উদ্দীপকে দেখা যায়, এই যে উদ্দীপকে দেখা যায় এই কথাটা আমরা থার্ড প্যারায় এসে বলবো। প্রথম দুইটা প্যারা উদ্দীপকের কথা বলবো না। প্রথম প্যারা বলেছি, প্রথম প্যারায় আমরা বলেছি তো এক কথায়, আর এখন আমরা বলবো ব্যাখ্যা। উদ্দীপকে দেখা যায় জনাব হক অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতে প্রস্তুত। কোথায় লাইনটা? এই যে লাস্ট লাইন, এই যে জনাব হক অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতে প্রস্তুত। ওকে, তাই জনাব হকের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি ঝুঁকি মুনাফা নীতির অন্তর্ভুক্ত গেল। এরপরে একটা কথা বলেছে, জনাব আলী ও জনাব হকের বিনিয়োগ সিদ্ধান্তের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, জনাব আলী ও জনাব হকের বিনিয়োগ সিদ্ধান্তের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো। দুইজনের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। জনাব আলী চায় ঝুঁকি মুক্ত, জনাব হক চায় ঝুঁকি নিতে। জনাব আলী চায় নিশ্চিত মুনাফা, জনাব হক চায় অধিক মুনাফা। নিশ্চিত হবে না বাট অধিক হবে। ঠিক আছে, সো দুইজনের প্যাটার্নটা কি, বিনিয়োগের প্যাটার্নটা ভিন্ন। এটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। চিত্রটা কি? আচ্ছা, আমাদের টাইম হচ্ছে 2 মিনিট বাকি আছে। জনাব আলীর বিনিয়োগ ঝুঁকি মুক্ত কারণ ট্রেজারি বন্ড দেউলিয়াত্ব ঝুঁকি মুক্ত। অন্যদিকে জনাব হকের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কারণ তিনি অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতে প্রস্তুত। জনাব আলীর বিনিয়োগ হতে মুনাফার হার জনাব হকের তুলনায় কম। এখানে লাভ বিনিয়োগ হতে লাভ কে বেশি পাবে আর কে কম পাবে? জনাব আলী কি পাবে? রিটার্ন বা মুনাফা পাবে কম কারণ সে ঝুঁকি নেয় নাই। আর জনাব হক মুনাফা পাবে বেশি কারণ সে ঝুঁকি নিয়েছে। জনাব আলীর বিনিয়োগ হতে মুনাফার হার জনাব হকের তুলনায় কম কারণ ট্রেজারি বন্ডের আয়ের হার কর্পোরেট বন্ড বা সিকিউরিটিজ এর আয়ের হারের চেয়ে কম। তোমাদের সাথে আমার একটা কথা হয়েছে, তোমরা যখন ক্লাস করতে বসবে খাতা কলম নিয়ে বসবে, এই আমি যে প্রশ্নটা লিখেছি এটা কি তোমরা একটু লিখেছো কি তোমরা? আচ্ছা, এখন তোমরা কেউ যদি কিছু কথা বলতে চাও, আমাদের সময় তো প্রায় শেষ, 1 মিনিট আছে, কেউ কিছু বলতে চাইলে বলো। কারো কোনো কথা আছে? ওকে, আচ্ছা আমি এখানে কিছু কিছু সিচুয়েশন এখানে খেয়াল করো। এক ক্ষেত্রে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা, এটা কোন নীতি? কে বলবে? আমাদের কোনো প্রশ্নে যদি এরকম থাকে, ভেরি গুড, যে কোনো প্রশ্নে যদি ব্যাপারটা থাকে যে আমার কথা রিপিট হচ্ছে, যে কোনো ক্ষেত্রে যদি থাকে যে তুমি এক জায়গায় বিনিয়োগ না করে অনেকগুলো জায়গায় বিনিয়োগ করেছো, যদি এরকম কোনো সিচুয়েশন থাকে, তোমাকে যদি বলে কোন নীতি, তুমি বলবে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। কারণ পোর্টফোলিও বৈচিত্র্যায়ন মানে হচ্ছে এক জায়গায় বিনিয়োগ না করে তোমার ওই টাকাটাই কয়েকটা জায়গায় বিনিয়োগ করা। সেকেন্ড অপশনটা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ হাতে থাকা। এটা কোন নীতি বলো, একজন বলো, কে বলবে?